কি হয়েছে? এত সকাল সকাল ডাকছিস কেন আমায়? ঘুম পাচ্ছে খুব, ঘুমোতে দে। এই বলে যেই শুতে যাবে অমনি মিতু তিথির হাত ধরে টেনে তুলল। তারপর তিথির দিকে বড় বড় করে তাকিয়ে বলে উঠল, কটা বাজে জানিস? 9টা। ভুলে গেছিস আজকে কি? তিথি জিজ্ঞাসু দৃষ্টিতে মিতুর দিকে তাকাতেই মিতু বলে উঠল, লাইক সিরিয়াসলি তুই জানিস না আজকে কি? আজ তোর এঙ্গেজমেন্ট, তাও আবার নিলয় ভাইয়ের সাথে। আর তুই পড়ি পড়ি ঘুমাচ্ছিস, কুম্ভকর্ণের একটা। মিতুর কথা শুনে তিথি কিছুটা অবাক হয়ে গেল, কারণ সে সত্যি ভুলে গিয়েছিল আজ তার এঙ্গেজমেন্ট। তারপর মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, লজ্জা করে না তোর? আজ আমার এঙ্গেজমেন্ট আর তুই তুই আমাকে এত দেরিতে ডাকছিস? এই সত্যি করে বলতো, তুই আমার বেস্ট নাকি অন্য কিছু রে? হ্যাঁ। সন্দেহের দৃষ্টিতে মিতুর দিকে তাকাই। তিথির কথা শুনে মিতু অসহায় নজরে তার দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, ভালো করতে নেকাব দেখছি মানুষের। ভালোর জন্যই তোকে আমি ডাকলাম, আর তুই তুই কি না আমাকে কথা শোনাচ্ছিস? জানিস 1 ঘন্টা ধরে তোকে ডাকছি আমি, কিন্তু তুই কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছিস। এতে আমার কি দোষ বল? আচ্ছা, এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে চল। আন্টি অনেকক্ষণ ধরে ডাকছে ব্রেকফাস্ট করার জন্য। তোর জন্য আমিও এখনো ব্রেকফাস্ট করিনি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ওঠ। মিতুর কথা শুনে তিথির কিছুটা কষ্ট হলো। সত্যিই তো মিতু অসুস্থ শরীর নিয়ে না খেয়ে আছে, আর সে পড়ে পড়ে ঘুমোচ্ছে। মিতু মোটামুটি হাঁটতে পারলেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। হাতের ব্যথাটা বেশ ভালোই আছে, আর মাথার চোটটা অনেকটা শুকিয়ে গিলেও একটু ব্যথা আছে। অনেক কড়া কড়া ওষুধ খেতে হয় তাকে। আর এখন 9টা বাজে, এখনো সে ব্রেকফাস্ট করেনি। এটা ভাবতেও তিথির মনটা খারাপ হয়ে গেল। তিথিকে চুপচাপ থাকতে দেখে মিতু তিথিকে এক ধাক্কা দিল। তারপর জিজ্ঞাসা করলো, কিরে, কোথায় হারিয়ে গেলি? বুঝি বুঝি, সব বুঝি। এখন তোমার মন যে নিলয় ভাইয়ের কাছে। ঠাট্টার ছলে মিতু বলল, কিন্তু মিতুর কথায় তিথি কোনো উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে বলে উঠল, সরি রে, একে তোকে কতগুলো ঔষধ খেতে হয়, তার উপর তুই এখনো না খেয়ে আছিস, তাও আবার আমার জন্য। তোর খুব কষ্ট হচ্ছে না রে? দাঁড়া, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। তিথির কথা শুনে মিতু তিথির মাথায় ছোট্ট একটা চাটি মেরে বলে উঠল, তুই একটু বেশি বুঝে যাচ্ছিস আজকাল। আমার যদি খিদে পেত না তাহলে তোর জন্য আমি অপেক্ষা করতাম না, বুঝলি? আমি নিজেই নিচে নেমে খেয়ে নিতাম। মিতুর কথা শুনে তিথি একটু হাসলো, কারণ সে জানে আর যাই হোক তিথি এবং মিতু যখন এক জায়গায় থাকলে কখনোই কেউ কাউকে ছাড়া একা একা খায়নি। সত্যি এই দুনিয়ায় মিতুর মতন বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তার মতো সহজ সরল মেয়ে খুব কমই আছে দুনিয়াতে। কেন যে ভাইয়া তাকে বুঝলো না? আর কিছু না ভেবে বিছানা ছেড়ে উঠে পড়লো, কারণ মিতুরও এখনো খাওয়া হয়নি। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে গেল দুজনে। ডাইনিং টেবিলে তিথি এবং মিতু বসে আছে। বাড়ির প্রায় সবাই খাওয়া হয়ে গিয়েছে। মামি তিথি এবং মিতুর প্লেটে খাবার বেড়ে দিল। তারপর তারা ব্রেকফাস্ট সেরে নিল। বিকালে মিতু এবং তিথি পার্লারে চলে গেল। তিথির কিছু কাজিনও তিথির সাথে যেতে চেয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় তারা একেবারে সেন্টারে চলে গিয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে পার্লারের লোকেরা তিথিকে সাজানোর পর তিথি পেছনে ঘুরতেই মিতু হাঁ হয়ে গেল। এতক্ষণ সে সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল, আর তিথিকে অপোজিট সাইডে পার্লারের লোকেরা সাজাচ্ছিল, তাই এতক্ষণ সে তিথিকে লক্ষ্য করেনি। হোয়াইট কালারের বারবি গাউন অসম্ভব সুন্দর লাগছে তিথিকে দেখতে আজ। গাউনটা মাটির নিচ পর্যন্ত, পুরো গাউনটা ফোলানো, চুলটা খোপা করে বাঁধা এবং খোপার মাঝখানে হোয়াইট কালারের ছোট্ট ছোট স্টোন দিয়ে সাজানো, আর মাথায় একটা ছোট্ট হোয়াইট স্টোনের ক্রাউনটা বেশ উজ্জ্বল, দেখতে অনেকটা ডায়মন্ডের মতন। তিথি আজ নিলয়ের দেয়া জুয়েলারিতে সেজেছে। 2 হাতে 2টো ব্রেসলেট, কানের ছোট্ট টপ, গলায় পেন্ডেন্ট, গোল্ড চেনের সাথে, আর নাকে নোজপিন, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, আর হালকা মেকওভারে তিথিকে আজ পরীর মতো দেখতে লাগছে। মিতু হাঁ করে তিথির দিকে তাকিয়ে আছে। মিতুকে অমন তাকিয়ে থাকতে দেখে তিথি জিজ্ঞাসা করলো, মুখ বন্ধ কর, নয়তো মশা ঢুকে যাবে। তিথির কথায় মিতু নিজেকে সামলে বলে উঠল, সত্যি তিতি, আজ শিওর নিলয় ভাইয়া তোকে দেখে জ্ঞান হারাবে। বিশ্বাস কর, আমি যদি ছেলে হতাম তাহলে তোকে এক্ষুনি বিয়ে করে
নিতাম, কিন্তু আমার ভাগ্য কি নির্মম দেখ, আমি ছেলে না মেয়ে হলাম। কাঁদো কাঁদো সুরে বলে উঠল। তিথির কথা শুনে তিথি শব্দ করে হেসে উঠল, বলে উঠল। থাক থাক, এত পাম দিতে হবে না আর। তারপর তিথি পার্লারের লোকেদের উদ্দেশ্য করে বলে উঠল। আমার এই বান্ধবীটাকে পরীর মতো সাজিয়ে দিন তো। তিথির কথা শুনে মিতু অবাক হয়ে বলল। মানে কি, পাগল হয়ে গেছিস নাকি? আমি এমনিতেই ঠিক আছি, আমার কিছু লাগবে না। একদম কথা বলবি না, লজ্জা করে না বান্ধবীর বিয়েতে এরকম বিধবা মার্কার সাজে থাকতে? চুপচাপ থাকবি, ওরা সাজাবে তোকে, তাই সাজতে হবে আমার। মিতু আর কিছু বলল না, কারণ সে জানে তিথিকে বলে কিছু লাভ হবে না। তারপর পার্লারের লোকেরা মিতুকেও সাজিয়ে দিল। নিলয় মিতুর জন্য যে ড্রেসটা কিনেছিল মিতু সেটাই পরেছে, হালকা স্কাই ব্লু কালারের গাউন। খুব সুন্দর গাউনটা, তিথির মতন অতটা ফোলানো না হলেও বেশ ফোলানো। চুলগুলো স্টোনার দিয়ে কার্লি করে এক সাইডে রাখা, আর কানের পেছনে চুলের ভাঁজে আর্টিফিশিয়াল বেলি ফুল দিয়ে সাজানো। চোখে গাঢ় কাজল, আইলাইনার পরানো। যেহেতু মিতু কাজল পরতে খুব একটা পছন্দ করে না, তাই আইলাইনার দিয়েছে। আর ঠোঁটে পেঁয়াজি কালারের লিপস্টিক। দুই হাতে দুটো করে সরু চুড়ি, কানে দুটো ছোট্ট ইয়াররিং, আর গলায় সরু একটা সোনার চেন, যা সে সবসময় পরে থাকে। তিথির মতোই হালকা মেকওভার করা হয়েছে। ব্যাস এইটুকু সাজেই মিতুকেও আজ পরীর মতো দেখতে লাগছে। সত্যি আজ দুই বান্ধবীর দিক থেকে চোখ সরানো দায় হয়ে পড়েছে। এরপর তারা পার্লারের বিল পেমেন্ট করে কমিউনিটি সেন্টারে চলে গেল। কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে সবার তিথি এবং মিতুর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তিথির বারবার চারদিকে তাকাচ্ছে। তিথি এমন কাণ্ডে মিতু তিথি কানে ফিসফিস করে বলে উঠল। এই যে মিস, একটু সবুর করুন, আপনার মিয়া আপনার জন্য স্টেজে অপেক্ষা করছে, এই দেখুন। মিতুল কথায় তিথি কিছুটা লজ্জা পেল। তারপর স্টেজের দিকে তাকিয়ে দেখলো নিলয় বসে আছে স্টেজের ওপর। নিলয়কে দেখতে আজ চরম সুন্দর লাগছে। যে তাকাবে সে আজ তার দিক থেকে চোখ সরাতে পারবে না। কমপ্লিট ব্ল্যাক কালারের স্যুট পরেছে আজ নিলয়, ভেতরে হোয়াইট কালারের শার্ট, প্যান্টটাও ব্ল্যাক কালারের, পায়ে ব্ল্যাক শু। চুলগুলো সিল্কি হওয়ায় বারবার তার কপাল ছুঁয়ে যাচ্ছে। তিথি নিলয়ের দিক থেকে চোখ সরাতে পারছে না, এতটাই সুন্দর লাগছে আজ তাকে দেখতে। আর এইদিকে নিলয়, সে তো হা করে তিথির দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মেয়েটা তো আমার মাথা একদম খারাপই করে দেবে দেখছি। এত সুন্দর করে কে সাজতে বলেছে তাকে? উফ, নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছে। মিতু তিথিকে স্টেজে নিয়ে গিয়ে নিলয়ের পাশে বসিয়ে দিল। হঠাৎ মিতুর নজর যায় স্টেজের সামনে থাকা আসফিরের উপর। আসফি আজ স্কাই কালারের শার্ট পরেছে, তার উপর হোয়াইট কালারের ব্লেজার এবং হোয়াইট কালারের কোট, প্যান্টটাও হোয়াইট কালারের, আর পায়ে ব্ল্যাক কালারের শু। জেল দিয়ে চুলগুলো সেট করা। আসফিকেও আজ দারুণ লাগছে। আসফি আর চোখে বারবার মিতুর দিকে তাকাচ্ছে, যেটা মিতু নজর এড়ায়নি। কিছুক্ষণ পর এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হলো। নিলয় এবং তিথিকে স্টেজে সামনাসামনি দাঁড় করালো। প্রথমে নিলয় তিথির হাতে আংটি পরিয়ে দিল এবং পরে তিথি নিলয়ের হাতে আংটি পরিয়ে দিল। এইভাবেই তাদের এনগেজমেন্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আসফি এনগেজমেন্ট শেষ হলে রাফি নিলয়ের বন্ধু মাইক দিয়ে অ্যানাউন্স করতে শুরু করলো। হ্যালো, গুড ইভিনিং এভরিবডি। আজ আমার দোস্ত নিলয়ের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান, সুতরাং কিছু তো ডিফারেন্স হবেই। রাফিনের কথায় সবাই আগ্রহ দৃষ্টিতে রাফিনের দিকে তাকালো। তা দেখে রাফিন আবার বলে উঠল, আজ একটা ডিফারেন্স কাপল ডান্স হবে, মানে নর্মাল কাপল ডান্স থেকে আলাদা। এই কাপল ডান্সটা, কারণ ডান্সটা হবে একটা পেপার সিটের উপর, গান চলবে এবং গানের তালে এখানে উপস্থিত কাপলদের ডান্স করতে হবে। যে কাপল গান চলাকালীন পেপারের থেকে বাইরে বেরিয়ে যাবে তারা এই খেলা থেকে ডিসকোয়ালিফাই। সো সবার প্রথমে আমাদের নিউলি কাপলকে ওয়েলকাম করছি এখানে আসার জন্য। উপস্থিত সবাই হাততালি দিতে লাগলো। নিলয় তিথির হাত ধরেই স্টেজে নিয়ে এলো। এরপর আরো কয়েকজন কাপল খেলাতে যোগদান করলো। সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ রাফিনের নজর মিতুর দিকে গেল। মিতু এক সাইডে চুপচাপ দাঁড়িয়েছিল। রাফিন মিতুর কাছে গিয়ে বলল, হাই বিউটিফুল, তুমি কে হও? আই মিন মেয়ের পক্ষের কেউ হও তুমি, কারণ তুমি ছেলেপক্ষ তো নও।
মিতু রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল। জি, আমি তিতির বান্ধবী। ও তার মানে তো আপনি অনেক স্পেশাল। মানে? না মানে আপনি ভাবির বান্ধবী, তাহলে তো আপনি ভাবির জন্য খুব স্পেশাল একজন। ব্রো কুচকে মিতু কিছু না বলে মুচকি একটু হাসলো। আপনার হাসিটা খুব সুন্দর। জি। না মানে আপনি কি একা? মানে? কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো মিতু। মানে আমি বলতে চাইছি আপনি কি সিঙ্গেল? আসলে আপনার কোনো পার্টনার নেই তো তাই বলছি। আপনি চাইলে আমার সাথে ডান্স করতে পারেন, কারণ এখানে একটা পেপার শিট এখনও খালি পড়ে রয়েছে। ধন্যবাদ, কিন্তু আমি ডান্স করব না। প্লিজ না করো না, তুমি খুব কিউটি দেখতে। প্লিজ ওয়ান চান্স। মিতু কি বলবে ভেবে পাচ্ছে না। এতক্ষণ আসফি এক সাইডে চুপচাপ দাঁড়িয়েছিল। মিতু আর রাফিনের কথাবার্তাও তার চোখ এড়ায়নি। এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর চুপ করতে পারল না। সোজা গিয়ে মিতুর হাতটা ধরে অনেক কষ্টে নিজের রাগটাকে সামলিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল। ওর ডান্স পার্টনার আমি। আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না, এখানে একটা সিট খালি আছে, তো ডোন্ট ওয়ারি। আমি আর ও আপনার এই গেমে অংশগ্রহণ করেছি। যেহেতু আপনি এই গেমটা হোস্ট করেছেন, সুতরাং আপনার এই গেমে অ্যাটেন্ড না করাই ভালো। এই বলে মিতুর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে পেপার শিট তার উপর দাঁড়ালো। আসফির এমন কাণ্ডে রাফিন এবং মিতু দুজনেই খুব অবাক হলো। আর এই দিকে তিথি মুচকি মুচকি হাসতে লাগলো। তিথিকে হাসতে দেখে নিলয় বলে উঠল। কি ব্যাপার, এত হাসার কি আছে? আপনি একটা বলদ। কি? আমি বলদ? তা নয় তো কি, বুঝতে পারলেন না আপনি ওখানে কি হলো? ওখানে আবার কি হলো? আরে বোকারাম, দেখলেন না ভাইয়া কিরকম জেলাস ফিল করলো? রাফিন ভাইয়া মিতুর সাথে ডান্স করবে বলে বলেছে। অন্যের প্রেম ঠিকই চোখে পড়ছে, কিন্তু এদিকে যে আরো একজনের অবস্থা যে খারাপ হয়ে পড়ছে, সেদিকে কি আপনার খেয়াল আছে ম্যাডাম? তিথি অবাক চোখে নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কার অবস্থা? নিলয় তিথির কোমর আরেকটু চেপে নিজের সাথে মিশিয়ে নিল। নিলয়ের এমন কাজে তিথি কিছুটা কেঁপে উঠল, তারপর বলে উঠল। কি করছেন? ছাড়ুন, দেখছে সবাই। শ্শ্, চুপ, বেশি কথা বলো না। যে দেখছি দেখুক, আই ডোন্ট কেয়ার। আর আমি তো আমার বউকে ধরেছি, কে কি বলবে এতে? আমি কিন্তু এখন আপনার বউ হইনি। তাই নাকি? জি। তো চলো আজ বিয়ে করে ফেলি। তোমাকে আমার যে আর দর্শ হয়েছে না, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, তোমাকে মন ভরে আদর। কিছু বলতে না দিয়ে নিলয়ের মুখ চেপে ধরলো, তারপর ফিসফিসিয়ে বলে উঠল। আপনার লজ্জা শরম দিনে দিনে ক্রমশ হ্রাস পাচ্ছে। এতগুলো লোকের সামনে কি যাতা বলছেন? মুখ থেকে তিথির হাত সরিয়ে নিলয় বলে উঠল। এই যে ম্যাডাম, ছেলেটা যদি লজ্জা পেতে শুরু করে তাহলে আপনাদের মা হতে হবে না। ছি, আপনি না একটা অসভ্য লোক। তিথির কথা শুনে নিলয় হেসে ফেলল। ওদিকে মিতু আসফির কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। আসফি শক্ত করে তার হাত ধরে রেখেছে। তা দেখে মিতু বলে উঠল। আরে ভাইয়া কি করছেন? ছাড়ুন আমার হাত, আমি পার্টিসিপেট করতে চাই না। আসফি দাঁতে দাঁত চেপে মিতুর দিকে তাকে বলে উঠল। তা পারবি কেন? আমার সাথে নাচ করতে তোর ভালো লাগে না, কিন্তু ওই ছেলেটার সাথে তো নাচ করতে যাচ্ছিলি। মিতু কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। মানে? তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? ওই ছেলেটা তোকে ডান্সের প্রস্তাব দিল, অমনি তুই ঢং ঢং করে তার সাথে নাচতে যেতে রাজি হয়ে গেলি? আসফির এমন কথায় মিতু রেগে গেল। তারপর আসফির দিকে তাকিয়ে বলে উঠল। বেশ করব, যাব, তাতে আপনার কি? কে হন আপনি আমার? আমি যার সাথে ইচ্ছে যাব, যার ইচ্ছে হয় তার হাত ধরবো, সেটা সম্পূর্ণ আমার ইচ্ছা। এতে আপনার কথা বলার কোনো অধিকার নেই, মাইন্ডেড। আর আমি আপনার সাথে ডান্স করতে চাই না। এই বলে যে চলে আসতে নেবে, অমনি আসফি তার হাত ধরে এক ঝটকায় নিজের সাথে মিশিয়ে নিল। তারপর মিতুর কোমর শক্ত করে ধরে বলে উঠল। খবরদার এখান থেকে এক পা নড়ার চেষ্টা করবে না, যদি করিস তাহলে তোর অবস্থা কি হবে তা তুই কল্পনাও করতে পারবি না। আসফির এমন স্পর্শ মিতু কেঁপে উঠল, কারণ এই প্রথম আসফি মিতুর এতটা কাছে। কিছুক্ষণের মধ্যে ডান্স শুরু হয়ে গেল। গান চলার মাঝে একজন কাপল পেপার সিটের বাইরে বেরিয়ে যাওয়ার তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল। এই করতে করতে প্রায় অনেকেই ডিসকোয়ালিফাই হয়ে গেল। এখন শুধু আসফি, মিতু এবং
নিলয় তিথি বাকি আছে। পেপারটা অনেকটা ফোল্ড হয়ে গেছে। সবাই জুতো খুলে ড্যান্স করছে যাতে কেউ ব্যালেন্স না হয়। তিথি নিলয়ের পায়ের উপর পা তুলে দুহাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে স্লো মোশন গানের তালে তালে নিজের কোমর দোলাচ্ছে। আর নিলয় তিথির কোমর নিজে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে তিথির সাথে তাল মিলিয়ে নাচছে। ওদিকে আসফি মিতুকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। এক হাত মিতুর কোমরকে সম্পূর্ণ জড়িয়ে ধরেছে আর এক হাত মিতুর পিঠে স্লাইড করছে। মিতু দুহাত আসফির বুকের উপর রেখেছে। দুজনে এতটাই কাছে এসেছে যে আসফিরের নাকের সাথে মিতুর নাক বারবার ঠেকে যাচ্ছে। এই প্রথম মিতু আসফিরের এতটা কাছে। মিতুর হার্টবিট খুব দ্রুত বিট করছে। আর এদিকে আসফি এক দৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে আছে। সেও এই প্রথম মিতুকে এতটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে। এই ফোল্ডারের উপর যে কাপল ডান্স কমপ্লিট করতে পারবে না সেই উইনার হবে। পেপারটা ফোল্ড করে নিলয় তার উপরে দাঁড়িয়ে তিথির কোমর ধরে উঁচু করে তুলল। তিথি প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, তারপর নিজেকে সামলিয়ে নিলয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে নিলয়ের কপালে নিজের কপাল ঠেকালো। তিথির পা দুটো অনেকটা উঁচুতে ঝুলছে। এই অবস্থায় নিলয় স্লো মোশনে নাচতে লাগলো। ওদিকে আসফি মিতুকে কোলে তুলে নিল। আচমকা কোলে তুলে নেওয়ায় মিতু এক হাত আসফিরের গলা পেঁচিয়ে ধরে আর এক হাতে আসফির শার্ট আঁচড়ে ধরে আসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। ওরকম পজিশনেই আসফি স্লো মোশনে নাচতে লাগলো। 5 মিনিট হয়ে যাবার পরেও কেউ ডিসকোয়ালিফাই হলো না। তাই দেখে তাদের দুই কাপলকে উইনার ঘোষণা করা হলো। এই দিকে অনুষ্ঠানটা হাসি খুশির মধ্যে দিয়েই শেষ হলো। এইভাবে হাসি খুশির মধ্য দিয়ে দিনগুলো অতিক্রান্ত হতে লাগলো। আস্তে আস্তে মিতু প্রায় সুস্থ হয়ে উঠল। এখন সে নিজে নিজে হাঁটতে পারে। তিথির বিয়ে আর 8 দিন বাকি, তাই সবাই খুবই ব্যস্ত বিয়ে নিয়ে। আসফি তো দম ফেলারও টাইম পাচ্ছে না। একমাত্র বোনের বিয়ে বলে কথা। আজ তিথিদের পরিবার মিতুদের বাড়ি যাবে তাদের দাওয়াত দিতে তিথির বিয়ের। একই সঙ্গে তিথি ঠিক করেছে মিতুকেও তার সাথে নিয়ে আসবে। এই কদিন মিতু তার কাছেই থাকবে। আর এমনিতেও এখনো বিয়ের শপিং করা বাকি আছে, তাই সে মিতুকে তার সাথে রাখবে বলে ঠিক করেছে। দুপুরে তারা মিতুদের বাসায় গেল। মিতুর বাবা মার সাথে দেখা করে তিথির মিতুর রুমে চলে গেল। গিয়ে দেখলো মিতু ফোনের দিকে খুবই বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথি মিতুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে উঠল, কি রে, কি ব্যাপার? এমন পেতনি মার্কা মুখ করে বসে আছিস কেন তুই? মিতু চমকে উঠল কিছুটা। তারপর তিথিকে দেখে স্বাভাবিক হয়ে বলে উঠল, দেখ না, এটা আননোন নাম্বার, একে আমাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাচ্ছে। ওই দেখি। এই বলে মিতু হাত থেকে ফোনটা নিয়ে দেখতে লাগলো। মিতুর ফোনের কল লিস্ট চেক করে দেখলো একটা আননোন নাম্বার থেকে প্রায় 80+ মিস কল। তিথি অবাক হয়ে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, এতবার তোকে ফোন কে করতে পারে? মিতু অসহায় চোখে তাকিয়ে বলে উঠল, জানি না, কবে থেকে তোকে এমন ফোন করে ডিস্টার্ব করছে? গত 3 দিন ধরে এই নাম্বার থেকে প্রচুর কল এসেছে আমার কাছে। যেই ফোন রিসিভ করছি অমনি কেটে দিচ্ছে। কাল রাতেও ফোন দিয়েছিল রিসিভ করতে। হঠাৎ একটা ছেলে বলে উঠল, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তিথি চোখ বড় বড় করে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, কি? জানি না কি হবে, তবে আমার খুব টেনশন হচ্ছে রে। ওকে তুই চিন্তা করিস না, এমনিতেই এখন থেকে বিয়ে পর্যন্ত তুই আমার সাথেই থাকবি। সো মেহু না, সব হ্যান্ডেল করে নিব, তুই কোনো টেনশন করিস না। তিথির কথা শুনে মিতু আকাশ থেকে পড়লো। অবাক হয়ে বলে উঠল, পাগল হয়ে গেছিস নাকি? তোর বিয়ের 7 থেকে 8 দিন পর হবে। আমি এত তাড়াতাড়ি তোদের বাসায় গিয়ে কি হাঁস ছিড়বো? তো তুই কি করবি তুই জানিস, কিন্তু আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলে নিয়েছি, তারা রাজি তোকে আমাদের সাথে ছাড়তে। নিচে মামা মামি আর ভাইয়া এসেছে, তারা তাদের সাথে গল্প করছে। তিথির মুখে ভাইয়ার নামটা শুনে মিতুর বুক ধুকপুক ধুকপুক করে উঠল। তারপর নিজেকে সামলে বলে উঠল, আমাকে মাফ করিস তিতু, আমার পক্ষে এতদিন তোদের বাসায় থাকা অসম্ভব। শোন, আমি জানি তুই কেন থাকতে চাইছিস না, তবে তোকে একটা কথা বলে রাখি, সমস্যা থেকে ভয় পেয়ে যদি সবসময় পালাতে থাকিস তাহলে কখনোই সমস্যার সমাধান করতে পারবি না। তুই যতক্ষণ না তুই নিজে সেই সমস্যার সমাধান সামনে রুখে দাঁড়াবি সমস্যার, ততক্ষণ পর্যন্ত সেটার সমাধান কিছুতেই হবে না। বুঝতে পেরেছিস আমার কথা? কিন্তু
মিতুকে থামিয়ে দিয়ে বলে উঠল, কোনো কিন্তু আমি শুনতে চাই না। তুই আমাদের সাথে আজ যাচ্ছিস আর এটাই ফাইনাল। তুই যদি না যাস তাহলে তোর সাথে আমি কোনোদিনও কথা বলবো না। এখন নে, তাড়াতাড়ি নিজের জামা কাপড় প্যাকিং করে নে, আমি তোকে হেল্প করছি। কিছুটা মন খারাপ করে মিতু আর কিছু বলল না, জানে এখন আর কিছু বলে লাভ হবে না। সত্যি তো, আর কদিন বা আসফির কাছ থেকে নিজেকে সরিয়ে রাখবে। তাই আর কিছু না ভেবে তিথির সাথে হাত লাগিয়ে নিজের জামা কাপড় প্যাকিং করে নিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে মিতুকে নিয়ে তিথিরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিথির মামা মামিরা অন্য একটি গাড়ি করে গিয়েছে, আর আসফির গাড়িতে মিতু এবং তিথি গিয়েছে। পুরো রাস্তায় মিতু একটাও কথা বলেনি। আসফি বেশ অনেকবার লুকিং গ্লাসে মিতুর দিকে তাকিয়ে ছিল। আজ 2 দিন হয়েছে মিতু তিথিদের বাসায় আছে। একদিন রাতে আবার সে আননোন নাম্বার থেকে মিতুর কাছে ফোন আসলো। নাম্বারটা দেখে মিতু কিছুটা বিরক্তিকর ফেস নিয়ে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, এতক্ষণ লাগে ফোনটা রিসিভ করতে? কোথায় ছিলে তুমি? মিতু একে বেশ বিরক্ত ছিল, তার উপর অজানা লোকটার এমন কথা প্রচুর রেগে গেল। তাই কিছুটা জোরে বলে উঠল, সমস্যা কি আপনার? কেন বারবার এরকম ডিস্টার্ব করছেন আমাকে? ভালোবাসি তাই। মিতু এবার প্রচুর রেগে গেল, আর একটু জোরে চেঁচিয়ে বলে উঠল, বাড়িতে মা বোন নেই আমার, আর একবার ফোন করে ডিস্টার্ব করলে না আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। একদম এই বলে রাখলাম। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা বুঝতে পারছি না এর মধ্য থেকে মা বোনের দেখি আসছে কোথা থেকে। আর তাছাড়া বাড়িতে মা বোনের কথা ভেবে যদি চুপচাপ বসে থাকি তাহলে এই জীবনে আমার আর বিয়ে হবে না। তাই নাকি? তো যান না, যাকে ইচ্ছে তাকে আপনি বিয়ে করুন, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু দয়া করে আমার পিছু ছাড়ুন। তোমার পিছু কি করে সারি? আমি তোমাকে যে বউ বানাবো আমি আমার এটা অনেক দিন ধরে ভেবে রেখেছি। এই এই অসভ্য লুচ্চাপোলা একটা, তুই একবার সামনে আয়, ওকে মেরে যদি না বাদাম বানিয়েছি রেখেছি। ও তাই নাকি? তুমি তাহলে এতদিন ভাবছিলে আমি তোমাকে ছেলে ভেবেছি? এই বলে অজানা ছেলেটা হাসতে শুরু করলো। মিতু এবার বুঝতে পারলো যে সে কি বলে ফেলেছে, তবুও নিজেকে সামলে বলে উঠল, তাই নয় তো কি, আমি কি আপনাকে আমার নিজের নাম বলতাম নাকি? নিজেকে খুব চালাক ভাবেন না? ভেবেছিলেন আমি আমার নামটা আপনাকে বলে দেব খুব সহজে। কিন্তু আপনার সেই ঘরে আমি এক বালতি বালি ঢেলে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ তাই। ওরে বাবা, আমার পিসিটা তো অনেক রাগও করতে পারে। এই এই হাউ ডিয়ার ইউ, আমাকে পিচ্ছি বলার সাহস আপনাকে দিয়েছে? আপনাকে যদিও আমি সামনে পেতাম না তাহলে আপনাকে যে কি করতাম তা আপনার ধারণার বাইরে। আসবো পিসি, আসবো, খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবো। তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিতে, কারণ আমার একঘেয়ে জীবনে সর্বপ্রথম তুমি তোমার বসন্তের রং ছুঁয়ে দিয়ে আমার জীবনটাকে রঙিন করে তুলেছো। তাই তোমার জীবনটাকে সুন্দরভাবে গোছাতে এবং ভালোবাসায় করে তুলতে তোমাকে আমার প্রয়োজন, বড্ড প্রয়োজন। তাড়াতাড়ি তোমার সামনে এসে হাজির হব। ততদিন পর্যন্ত না হয় নিজের খেয়াল রেখো, আর মাঝে মাঝে ডিস্টার্ব তো করে থাকবো তোমাকে আমি। ওকে বাই, এখন রাখছি। হ্যালো, কে আপনি? কি চাই আপনার? হ্যালো হ্যালো। আর কিছু বলতে পারলো না। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি ফোন কেটে দিল। মিতু বেশ চিন্তিত হয়ে আছে, এইটা ভেবে যে কে তাকে ফোন করতে পারে। এই একটা কথা তাকে বেশ ভাবাচ্ছে। এমন সময় তিথি রুমে প্রবেশ করলো। এতক্ষণ সে নিলয়ের সাথে ফোনে কথা বলছিল। রুমে প্রবেশ করে মিতুকে এমন বিষণ্ণ মনে বসে থাকতে দেখে তিথি জিজ্ঞেস করলো, কিরে, তোর আবার কি হলো? মিতু তিথির দিকে তাকিয়ে মুখ গোমরা করে বলে উঠল, আবার সেই লোকটা ফোন করেছিল আমাকে। কি, কখন? তুই যখন নিলয় ভাইয়ার সাথে ফোনে প্রেম আলাপ করছিলি তখন। মিতুর কথায় তিথি কিছুটা লজ্জা পেল, তারপর বলে উঠল, তোকে কে এরকম ডিস্টার্ব করছে বলতো দেখি? সেটা তো আমিও বুঝতে পারছি না। তিথি আর মিতু নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখন আসফি তাদের রুমে প্রবেশ করলো। মিতুর দিকে এক পলক তাকিয়ে তিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোদেরকে মা নিচে ডাকছে ডিনার করার জন্য। আর
কিছু বলতে যাবে ঠিক তখনই মিতুর ফোন আবার বেজে উঠল। মিতু ভেবেছে আবার হয়তো সেই নাম্বার থেকে ফোন এসেছে, তাই না দেখেই ফোনটা কেটে দিল। মিতুর এমন করে ফোন কেটে দেওয়া আসফি ব্রু কুচকিয়ে মিতুর দিকে তাকালো। তারপর আবারও কিছু বলতে যাবে কি তখন মিতুর ফোন আবারও বেজে উঠল। মিতু ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে একজন বলে উঠল। হ্যালো মিতু। কণ্ঠটা শুনতে অন্যরকম লাগায় মিতু কিছুটা অবাক হয়ে ফোনের নাম্বারটা চেক করে দেখলো যে এটা সেই নাম্বার নয়, এটা অন্য আননোন নাম্বার। তাই কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। জি হ্যাঁ, আমিই মিতু, কিন্তু আপনি কে? আমি রাফি, নিলয়ের বন্ধু। চিনতে পেরেছো? তোমার মনে আছে সেই নিলয়ের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে তোমার সাথে আমি ডান্স করতে চেয়েছিলাম? ও রাফি ভাইয়া, বলুন কি বলবেন। এতক্ষণ আসফি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিতুর কাণ্ড কারখানাগুলো দেখছিল। হঠাৎ মিতুর মুখে রাফির নামটা শুনে মুহূর্তেই তার মাথা গরম হয়ে উঠল। তারপর নিজেকে কন্ট্রোল করে মিতুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। মিতু অবাক হয়ে আসফির দিকে তাকাতে আসফি দাঁতে দাঁত চেপে বলে উঠল। খেতে ডাকছে, নিচে যা সবাই। আরে ভাইয়া, আমার ফোনটা তো দিন। রাফিন ভাইয়া ফোন ধরে আছে। মিতুর কথায় আসফি আরো রেগে যায়। তারপর ফোনটা নিজের কানে রেখে বলে উঠল। আপনি এখন ফোনটা রাখতে পারেন, আমরা এখন ডিনার করতে যাব। আর হ্যাঁ, এত রাতে কোনোদিন কোনো মেয়েকে ফোন দেবেন না, কেমন? এই বলে ফোনটা রেখে দিল। আসফির এমন কাণ্ডে মিতু রেগে যায়। আসফির দিকে তাকিয়ে বলে উঠল। এটা কি ধরনের ব্যবহার ভাইয়া? উনি আমার কাছ থেকে ফোন ফোন করেছিলেন, হয়তো কোনো দরকার ছিল, আর আপনি ওনার সাথে এমন রুড বিহেভ করে ফোনটা কেটে দিলেন কেন? আসফি মিতুর কথায় কোনো উত্তর না দিয়ে নাক ফুলিয়ে মিতুর দিকে তাকিয়ে ফোনটা হাতে দিয়ে চলে গেল। আসফি চলে যাওয়ার পর মিতু তিথির দিকে তাকিয়ে অসহায় গলায় বলে উঠল। দেখলি তোর খরচ ভাইয়ের কাণ্ড। তিথি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছিল। মিতুর এমন কথায় নিজের মুখটা দুঃখী দুঃখী করে বলে উঠল। কি আর বলবি বল, কিছু বলে লাভ নেই। তার চেয়ে বরং চল আমরা নিচে গিয়ে ডিনারটা সেরে আসি। মিতুকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে তিথি নিচে নেমে গেল। তারপর সবাই ডিনার সেরে যে যার রুমে চলে গেল। কাল তিথিরা বিয়ের শপিং করতে বেরোবে, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন বেলা 11টার সময় তিথি এবং মিতু রেডি হয়ে নিল। তিথি, মিতু, আসফি আর নিলয়, এরা চারজন যাবে শপিং করতে। মিতু আর তিথি রেডি হয়ে নিচে অপেক্ষা করতে লাগলো নিলয়ের জন্য, কারণ নিলয় তাদের সাথে বাসার সামনে মিট করবে বলেছে। তারপর সেখান থেকে চারজনে একসাথে শপিং করতে বেরোবে। কিছুক্ষণ পর নিলয় এসে হাজির হলো। তিথি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে নিলয়ের পাশে বসে পড়ল। মিতু যেই গাড়িতে উঠতে যাবে অমনি তিথি বলে উঠল। আরে আরে কি করছিস? মিতু জিজ্ঞাসু দৃষ্টিতে তিথির দিকে তাকাতেই তিথি দাঁত বের করে হেসে বলে উঠল। আরে আমার বিয়ে বলে কথা, শপিং তো করবো এত এত। তো আরে ডাফার, এতগুলো শপিং করলে গাড়ির পেছন পুরো ভরে যাবে না? তাহলে তুই বসবি কোথায়? তার চেয়ে বরং তুই ভাইয়ার সাথে ভাইয়ার গাড়িতে করে আয়। বাট কি যাতা বলছিস, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। এই বলে যে মিতু বসতে যাবে অমনি নিলয় বলে উঠল। এই যে বনু, তিথি ঠিকই বলেছে, তুমি বরং পেছনে শালাবাবুর গাড়িতে করে আসো, তোমার পেছনে বসতে কষ্ট হবে। কিন্তু ভাইয়া, আরে বনু তোমার ভালোর জন্য বলছে, যাও। মিতু একবার তিথি এবং নিলয়ের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে পেছনে আসফির গাড়ির কাছে চলে গেল। নিজের গাড়ির সামনে আসতে দেখে আসফি কিছুটা বাঁকা হাসলো। তারপর একটু ভাব নিয়ে নিজের গাড়িতে উঠে পড়ল। মিতু আসফির দিকে একবার তাকিয়ে যেই পেছনের সিটে উঠতে যাবে অমনি আসফি বলে উঠল। এক্সকিউজ মি, ক্যা হে? আমি কি তোর ড্রাইভার? কেন আপনি আমার ড্রাইভার হতে যাবেন কেন? তাহলে তুই পিছনের সিটে উঠেছিস কেন? চুপচাপ সামনে এসে বস। মিতু আর কিছু না বলে আসফিকে একটা ভেঙচি দিয়ে আসফির পাশে বসে পড়ল। আসফি নিজের সানগ্লাসটা পরে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। নিলয় এবং তিথি অনেকক্ষণ ধরে শপিং করছে, আর এইদিকে মিতু অত্যন্ত বিরক্তিভাবে গাড়িতে বসে আছে। যদি সে জানতো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে সে, তাহলে কখনোই আসতো না আসফিরের সাথে। আসফি এবং নিলয়ের গাড়ি একসাথেই যাচ্ছিল। হঠাৎ একটা মোড়ের সামনে এসে আসফি গাড়ি ঘুরিয়ে নিল। এরকম হঠাৎ
গাড়ি ঘুরিয়ে নেওয়ায় মিতু প্রথমে খুবই অবাক হয়েছিল। অনেকক্ষণ ধরে আসফিকে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি যে তারা কোথায় যাচ্ছে, তাই আর কিছু না জিজ্ঞাসা করে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আসফি একটা নদীর পাড়ের সামনে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে মিতুকে নামতে বলল। মিতু গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। জায়গাটা অপরূপ সুন্দর, এক সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং তার ঠিক পাশেই সবুজ ঘাসে ঘেরা সুন্দর একটা পটভূমি। চারিদিকে গাছগাছালিতে ভর্তি সুন্দর একটা জায়গা। মৃদু বহমান বাতাসে মিতুর মন ছুঁয়ে যাচ্ছে। মিতু আপন মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, আর আসফি ব্যস্ত মিতুর সৌন্দর্য উপভোগ করতে। মিতু চোখ বন্ধ করে দুহাত ছাড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। হাওয়ার তালে তাল মিলিয়ে মিতুর ঢেউয়ে খেলানো সুন্দর চুলগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। আসফি মিতুর একদম কাছে চলে এলো। তারপর মিতুর চুলগুলো আস্তে করে সরিয়ে কানের পেছনে গুজে দিল। আসফির ছোঁয়ায় মিতু কেঁপে উঠল। চোখ খুলে তাকিয়ে দেখলো আসফি তার একদম সামনে দাঁড়িয়ে আছে। আসফিকে নিজের এতটা কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মিতু কিছুটা দূরে সরে গেল। তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর এখানে কি করছি? মিতুর কথায় কোনো জবাব দিল না আসফি। সে এক দৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু এবার কিছুটা অস্বস্তির ফিল করলো আসফির এমন চাহনি। তারপর নিজেকে সামলে জিজ্ঞাসা করে উঠল, আমরা এখানে কেন এসেছি? আমরা তো শপিং করতে এসেছিলাম, তাহলে আপনি এখানে কেন নিয়ে এলেন আমাকে? কি হলো ভাইয়া, চুপ করে আছেন কেন? কিছু বলুন। এতক্ষণ আসফি চুপ করে থাকলেও মিতুর মুখ থেকে ভাইয়া ডাক শুনে খুবই বিরক্ত হলো। তাই মিতুর হাত ধরে ঝটকা টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে উঠল, আগে তো পেটে ঘুষি মারলেও ভাইয়ার ডাক বের হতো না তোর মুখ থেকে, তাহলে এখন কেন কথায় কথায় ভাইয়া বলে ডাকিস আমায়? কি হচ্ছে কি ভাইয়া, ছাড়ুন আমাকে। কেন আমার কাছে আসতে খুব বিরক্ত লাগে তাই না রে? কিন্তু রাফিনের সাথে কথা বলতে তো তোর কখনো বিরক্ত লাগে না, তখন তোর বিরক্ত কোথায় থাকে রে? মনে হয় আপনার মাথাটা গিয়েছে, ছাড়ুন আমাকে। এখানে রাফিন ভাইয়া আসছে কোথা থেকে? চুপ, একদম বেশি কথা বলবি না। আমি যেন তোকে আর রাফিনের সাথে কথা বলতে না দেখি, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। মিতু এবার বেশ রেগে আসফিকে বলতে লাগলো, কেন রাফিন ভাইয়ের সাথে আমি কথা বলবো না কেন? একবার নয় 100 বার কথা বলবো আমি তার সাথে। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। আপনি কে আমাকে মানা করার? আপনি কেউ নয়, বাইরের লোক বাইরের লোকের মতোই থাকুন। মিতুর এমন কথায় আসফিরের প্রচন্ড মাথা গরম হয়ে গেল। মিতুর দু বাহু শক্ত করে চেপে ধরে রক্ত লাল চোখে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি কে তা সময় হলে ঠিকই বুঝতে পারবি। লাগছে ভাইয়া, ছাড়ুন আমাকে। চুপ, আর একবার ভাইয়া বলে ডাকলে তোর অবস্থা কি হবে তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, লাগার জন্যই ধরা। শোন, আমি তোকে কিছু কথা বলবো, কান খুলে শুনে রাখ। আর কথাগুলোর কারণ কথা বারবার বলতে পছন্দ করি না আমি, বুঝতে পেরেছিস তুই? আসফির ধমকে মিতু প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। দেখ, অন্যদের মতো কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় তা আমি জানি না। ভালোবাসা কি, কাকে বলে, এসব কিছু জানি না, আর জানতেও চাই না কোনোদিন। আর সত্যি কথা বলতে কাউকে আমি ভালোবাসতেও চাইনি কোনোদিন। কিন্তু তুই প্রথম মেয়ে যে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছে, আমাকে ভালোবাসতে শিখিয়েছে। ফিলিংস কি তা তুই আমার প্রথম বুঝিয়েছিস, হয়তো সেটা তোর নিজের অজান্তেই। কিন্তু একবার যখন তুই আমাকে মায়াজালে আটকে দিয়েছিস নিজের মায়া দিয়ে, তখন তুই চাইলেও আমার থেকে আলাদা হতে পারবে না। সুতরাং যে করেই হোক তোকে আমার চাই, বুঝেছিস? আসফির কথা শুনে মিতু 440 ভোল্টের একটা শক খেলো। তারপর নিজেকে সামলে আসফির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আসফির দিকে স্থির চাহনি নিক্ষেপ করে শান্ত গলায় বলে উঠল, আপনি কি আমাকে এই কথাগুলো সবার সামনে বলতে পারবেন? মানে অনেকগুলো লোকের সামনে বলতে পারবেন কি? তাহলে আমি মেনে নেব আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন। মিতুর কথায় আসফি কিছুটা অবাক হলো। তারপর নিজেকে সামলে বলে উঠল, বেশ, তাহলে শপিং মলের কাছেই চলো, ওখানে অনেকজন আছে, আর সেই সাথে নিলয় এবং তিথি কেউ সেখানে পাবো। মিতু কোনো কিছু না ভেবে বলে উঠল, ঠিক আছে চলুন। এক মল লোকের সামনে আসফি হাঁটু গেড়ে বসে মিতুকে প্রপোজ করলো। জানি না কাউকে প্রপোজ কিভাবে করতে হয়, শুধু আমার মনের কথাগুলোই
তোমাকে বলতে চাই, জানি না কবে তোমার মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছি, কিন্তু সত্যি কথা বলেছি, এখন চাইলেও সেই মায়াজাল থেকে নিজেকে ছাড়তে পারছি না। অক্ষম আমি। তোমাকে ঘোষণা প্রশ্ন করছি, তুমি কি আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হতে চাও? আমার হাতে হাত রেখে সারা জীবন সমস্ত সুখ দুঃখের সঙ্গী হতে চাও? আমাকে একটুখানি ভালোবাসা দিতে পারবে? বিশ্বাস করো, তোমাকে সারা জীবন আগলে রাখবো সমস্ত বিপদ থেকে। আমি জীবিত থাকতে তোমার বাড়ির কেউ কোনোদিন একটা আঁচড় কাটতে পারবে না। হবে কি আমার জীবন সঙ্গিনী? বাঁধবে কি ঘর আমার সাথে? হবে কি? আর কিছু বলতে না দিয়েই খুব জোরে আসফির গালে মিতু একটা চড় মারলো। এতক্ষণ মলের বেশিরভাগ মানুষ তাদের দিকে তাকিয়েছিল। তিথি এবং নিলয়ও ছিল সেখানে। তিথি তো খুবই খুশি তার ভাইয়ার এমন প্রপোজে। আর তিথি নিলয়ের ঠিক পাশে রাফি নিজের কদবেলের মতো মুখ নিয়ে দাঁড়িয়েছিল। আসলে সে তিথিদের বাসায় গিয়েছিল তিথির সাথে দেখা করার অজুহাতে মিতুকে দেখতে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারলো মিতুরা সবাই শপিং মলে গিয়েছে বিয়ের কেনাকাটা করতে। তাই আর সময় নষ্ট না করে সে শপিং মলে উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে শুধু তিথি এবং নিলয়কেই পেল। পরে তাদের কাছ থেকে জানতে পারলো মিতু এবং আসফি কোথায় যেন গিয়েছে। এটা শুনেই রাফিনের মন খারাপ হয়ে গেল। পরে সে তাদের সাথে শপিংয়ে যোগ দিল। হঠাৎ কোথা থেকে আসফি এবং মিতু শপিং মলে সামনে এসে হাজির হলো। তারপর আসফি হুট করে সবার সামনে মিতুকে প্রপোজ করলো। এটা দেখে রাফিনের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে মিতু আসফিরের গালে চর দেয়া দেখে মুহূর্তেই তার মন খারাপ আকাশে উড়ে গেল। নিলয় তিথি প্রচণ্ড অবাক হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে, আর এইদিকে আসফি দুই হাত মুঠো মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসফিকে চুপ করে থাকতে দেখে মিতু এবার বলতে শুরু করলো। কি যোগ্যতা আছে আপনার আমাকে বিয়ে করা? জানেন আমার বাবা মাসে কত টাকা ইনকাম করে? আপনি সামান্য একজন ডাক্তার হয়ে কতই বা টাকা ইনকাম করেন যে আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছেন? আপনার মতো মিডিল ক্লাস লোকের সাহস দেখে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি। লজ্জা করে না? এতগুলো লোকের সামনে নিজের মান তো খোয়ালেনি, তার সাথে আমার স্টার্টেরও ফেলুদা বানিয়ে ছাড়ালেন। আর কখনোই আপনার এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবেন না। ইজ দ্য ক্লিয়ার? তারপর আসফির সামনে গিয়ে আসফির কানের কাছে মুখ এনে বলতে লাগলো। ঠিক এমনই অনুভূতি কিছু মাস আগে আমারও হয়েছিল মিস্টার আসফি। সো টিট ফর ড্যাট। মিতুর এমন ব্যবহারে তিথি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোথা থেকে রাফিন হুট করে মিতুর সামনে গিয়ে মিতুর হাত ধরে বলতে লাগলো। কিন্তু আমার অনেক বড় বিজনেস আছে, নিলয়ের মতন অত বড় না হলেও খুব একটা ছোটও না। আর সত্যি কথা বলতে, তোমাকে প্রথম দিন যেদিন দেখেছিলাম সেদিনই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল, আর নিজেই অজান্তেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, তোমাকে সুখী রাখার মতো যথেষ্ট টাকা আমার আছে। রাফিনের কোথায় মিতু আসফিরের দিকে তাকিয়ে রাফিনের হাত শক্ত করে ধরে বলে উঠল। অবশ্যই আমি এমনই একজনকে খুঁজেছিলাম যে আমার যোগ্য হবে, যার স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সাথে সমান হবে। ওকে রাফিন, আমরা রিলেশন স্টার্ট করতে পারি। এতক্ষণ আসফি চুপ করে থাকলেও মিতুর মুখ থেকে রিলেশন স্টার্ট করার কথা শুনে আর চুপ করে থাকতে পারল না। মিতুকে নিজের দিকে ঘুরিয়ে পরপর খুব জোরে দুটো চর বসিয়ে দিল মিতুর গালে। চরটা এতটাই জোরে ছিল যে মিতুর ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গিয়েছে। গালে হাত দিয়ে মিতু ছলছল চোখে আসফির দিকে তাকিয়ে আছে। আসফির এমন বিহেভিয়ারে রাফিনের প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। তাই সে আসফির সামনে গিয়ে তার কলার ধরে বলে উঠল। হাই ডিয়ার ইউ। আমার হবু বউয়ের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? ইউ মিডিল ক্লাস। ব্যাস, রাফিন বেচারা জানতোই না যে সে কাকে কি বলে ফেলেছে। একে তো মিতুকে নিজের হবু বউ বলে দাবি করা, তার উপর কলার ধরে কথা বলা। আসফি আর কিছুতেই সহ্য করতে পারল না। মিতুকে ছেড়ে রাফিনের দিকে একবার তাকালো, তারপর আর কোনো কিছুই না ভেবেই রাফিনকে মারতে লাগলো। মারতে মারতে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। বেচারার মুখ ফেটে রক্ত বের হচ্ছে। তখনই নিলয় দৌড়ে এসে আসফিকে রাফিনের থেকে দূরে নিয়ে গেল। আসফি রাফিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল। আজকে এই অবস্থার কথাটা মনে থাকলে কখনোই আর ওকে নিজের হবু বউ বলে দাবি করবি না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। গেট আউট। রাফিন আস্তে করে উঠে দাঁড়ালো, তারপর নিলয়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল। দোস্ত,
তোর সামনে তোর হবু শালা আমাকে কাপড় কাচার মতো ধুয়ে দিল, আর তুই কিছু বললি না। শালা বউ পেয়ে নিজের দোস্তকে ভুলে গেলি, এই তোর বন্ধুত্ব? নিলয় রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল। ভাই তুই আমার বন্ধু বলে তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছে। ভুল তো করেই ফেলেছিস অন্যের জিনিসে হাত দিয়ে। তাই বলছি ভাইয়ের ঝামেলা না পাকিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়, নইলে আমার শালা তোর অবস্থা আরও টাইট করে ছেড়ে দেবে। রাফিন আর কিছু না বলে আস্তে আস্তে নিজের গাড়ি দিকে হাঁটতে শুরু করলো আর নিজের মনেই বলে উঠল। শালা আগে যদি জানতাম পাবলিক প্লেসে প্রপোজ করলে এমন কেলানি খেতে হবে, তাহলে কোনোদিনই কাউকে প্রপোজ করতাম না এমনভাবে। হিরো সাজাতে গিয়ে বাদর সেজে ঘরে যেতে হচ্ছে, কী দিন পড়েছে আমার। আর এদিকে মিতু আসফির কাছ থেকে পরপর দুটো চড় খেয়ে তিথির পেছনে লুকিয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কল্পনাতেও ভাবতে পারেনি আসফি এমন রিয়াক্ট করবে তার সাথে। এখন তার খুব ভয় লাগছে আসফিকে। আসফি আর কিছু না বলে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মিতুর কাছে গেল। মিতু তিথির জামা এক হাতে শক্ত করে চেপে ধরে আছে আর এক হাতে নিজের চোখের জল মুছছে। আসফি আর কোনো কথা না বলে মিতুর হাত শক্ত করে চেপে ধরলো আর এক হাত দিয়ে মিতুর হাত তিথির জামা থেকে ছাড়িয়ে নিল। তারপর মিতুকে টানতে টানতে গাড়ির ভিতরে ঢুকিয়ে নিজে গাড়ির মধ্যে বসে পড়ল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। তিথি তো হাঁ করে তাকিয়ে আছে তাদের যাওয়ার পথে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। মিতুর বাসার সামনে আসফি গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে মিতুর হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করলো। মিতুর বাবা সোফায় বসে তখন টিভিতে খবর দেখছিলেন। হঠাৎ আসফি এবং মিতুর এমন আগমনে তিনি চমকে উঠলেন। কিছু বলতে যাবে তার আগেই আসফি বলে উঠল, আঙ্কেল, আপনি কি আপনার মেয়ের আজকাল রাস্তা ছেলেদের হাতে একটু বেশি ধরেছে, তাও আবার অচেনা ছেলেদের হাত? আসফির কথায় মিতুর বাবা প্রচণ্ড অবাক হলেন, কারণ তিনি জানেন তার মেয়ে কখনোই এমন কাজ করতে পারে না। তারপর মিতুর দিকে তাকাতেই তিনি আরও এক ধাপ অবাক হলেন, কারণ মিতুর ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে আর দুটো গাল অসম্ভব রকম লাল হয়ে আছে। একমাত্র মেয়ে এমন অবস্থা দেখে মিতুর বাবা চিৎকার করে বলে উঠলেন, কি অবস্থা হয়েছে তোর মা? মিতুর বাবা চিৎকারে মিতুর মা রান্নাঘর থেকে ছুটে এলেন। মেয়েকে দেখে তিনিও চিন্তিত গলায় বলে উঠলেন, কি করে হলো এসব? মিতু কিছু বলতে যাবে তার আগেই আসফি বলে উঠল, আঙ্কেল, আন্টি, আমি করেছি ওর এই অবস্থা। মিতুর বাবা আর মা আসফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন আর মিতু নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কিন্তু কেন? আপনার মেয়ে রাস্তাবর্তী লোকের সামনে একটা ছেলের হাত ধরে তাকে বলে যে সে নাকি তার সাথে রিলেশন শুরু করতে চায়, তাও আবার ছেলেটা যে সে নয়, একটা গুন্ডা মাস্তান টাইপের ছেলে। ঠিকই। শুধু তাই নয়, আমি আবার তাকে এসব করতে মানা করেছি বলে আপনার মেয়ে রাস্তাবর্তী লোকের সামনে আমার দিকে আঙ্গুল তুলে বলেছে আমি নাকি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার নাকি ক্ষমতা নেই আঙ্কেলের পায়ের জুতো হওয়ারও। কি? জি হ্যাঁ, ক্ষমা করবেন, কিন্তু ওর গায়ে হাত না তুলে আমি থাকতে পারলাম না। ঠিক করেছে বাবা, একদম উচিত কাজ করেছো। মিতু, তোর সাহস দেখে দিন দিন আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ রে, আমি কি তোকে এতই বাজে শিক্ষা দিয়েছি যে তুই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুই হারিয়েছিস? তোর বাবা যে টাকা ইনকাম করে ভুলে যাস না, এই টাকা দেওয়ার মালিক তিথির হবু স্বামী। আর তাছাড়াও তোকে সাহস কে দিয়েছে আসফির সাথে এমন আচরণ করার? কিন্তু না, উনি যা বলছে সব মিথ্যে কথা বলছে ছেলেটা। ব্যাস আর কিছু না বলতে দিয়েই মিতুর মা মিতুকে তার দিকে ঘুরিয়ে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারলেন। মিতুর মা এমনিতে খুব ভালো মানুষ হলেও রেগে গেলে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তখন মিতুর বাবাও ভিজে বিড়াল হয়ে থাকেন তার সামনে। এদিকে আসফির হাত থেকে পরপর দুটো চড় খাওয়ার পর আবার নিজের মার হাতেও আরও একটা চড় খেয়ে এবার আর নিজেকে আটকাতে পারল না, ভ্যা ভ্যা করে কেঁদেই ফেললো। আসফি বুঝতে পারেনি যে মিতুর মা এমন কিছু করবে। কি হচ্ছেটা কি? মেয়েটা বড় হয়েছে, এরকম ভাবে মারতে আছে নাকি? তুমি চুপ করে থাকবে একদম। আজ তোমার জন্য মেয়েটা এত অধঃপতন হয়েছে। আমি আবার কি করলাম? তুমি যদি ওর সব আবদার পূরণ না করতে তাহলে আজ এই মেয়ে এতটা মাথায় চড়ার সাহস পেত না। ওর এত সাহস কে দিয়েছে যে ও রাস্তাঘাটে ছেলেদের সাথে প্রেম করে বেড়াচ্ছে? তুমি এক্ষুনি ওর জন্য একটা ছেলে দেখো। তিথির বিয়ে
তারপরেই এই মেয়েকে আমি বিয়ে করব। তিনি আরও অনেক কথা শুনিয়ে দিলেন মিতুকে। আর মিতু বেচারি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর দুই হাতে নিজের চোখের জল মুছে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ আসফি বলে উঠল, আন্টি আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি বাবা? আসলে আমি চাই আমার বাবাকে আসলে ঠিক হতো এই বিষয়ে কথা বললে, কিন্তু যেহেতু বাবা এখন ব্যস্ত বিয়ের ঝামেলা নিয়ে, তাই আমি বলছি তিথির ঝামেলা মিটে গেলে যত শীঘ্রই সম্ভব এই কাজটা সেরে ফেলতে চাইছি আমি, কিন্তু আর কোনো রকম রিস্ক নিতে চাইছি না। মিতুর মা এবং বাবা জিজ্ঞাসু দৃষ্টিতে আসফিরের দিকে তাকালেন। আসফি আবার বলতে লাগলো, আসলে আমি চাইছি মিতুকে আমার বউ করতে, কারণ আমি চাই না ও অন্য কোনো বাজে ছেলের চক্করে পড়ে নিজের জীবনটা নষ্ট করুক। আর এমনিতে ওর আগে কয়েকটা ছেলের সাথে। আসফির এমন কথায় মিতু চোখ বড় বড় করে তার দিকে তাকালো। তারপর মনে মনে বলতে লাগলো, বাহ, বেশ ভালো। নিজে আমাকে 2টো চর দিল, তারপর মাকে দিয়েও চর খাওয়ালো, এখন আবার আমাকে নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। আসলে সাহস নেই তো বাবা মাকে বিয়ের কথা বলার, তাই এমন মিথ্যা কথা বলছে। কথাগুলো ভাবতে ভাবতে আসফির দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি কাটলো। এইদিকে আসফির এমন কথায় মিতুর মা যেন হাতে আকাশের চাঁদ পেয়েছেন। এমনিতেই তিনি আসফিকে আগে থেকেই অনেক পছন্দ করতেন, তার উপর তার এই হাদামের জন্য এত ভালো একটা জামাই পাবে এটা ভেবেই তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তোমার প্রস্তাব আমরা রাজি। কোনো একদিন তুমি তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো আমাদের বাড়ি। কিন্তু আমি এত তাড়াতাড়ি মিতুকে বিয়ে দিতে চাচ্ছি না। তুমি চুপ করবে? একেই তো তোমার মেয়ে উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে, তার উপর এরা ভালো একটা ছেলে বাসায় এসে যে প্রস্তাব দিচ্ছে আর তুমি তাকে পায়ে ঠেলছো। বলি হ্যারি, তোমার মেয়ের সাথে কি তোমারও বুদ্ধি লোপ পেয়েছে এই বুড়ো বয়সে? না আসলে আমি আর কোনো কথা বলতে চাই না। আসবি বাবা, আমরা রাজি। কিন্তু মার কথা শুনে আসফি মুচকি একটু হাসলো। তারপর মিতুর দিকে তাকিয়ে বলতে লাগলো, জানতাম আন্টি আপনারা রাজি হবেন আমার প্রস্তাবে। আর তিথির বিয়ের ঝামেলা মিটলেই আমি চাইছি ছোট্ট করে একটা অনুষ্ঠান করে বিয়েটা সেরে নিতে। বাবা মা সবাই জানে এই ব্যাপারে, শুধু আপনাদেরকেই বলা হয়নি। আচ্ছা আন্টি, তাহলে এখন আমরা আসি। এই বলে মিতুর হাত ধরে যেতে নিলে মিতুর বাবা বলে উঠলেন, বাবা তুমি কি ওকে নিয়ে যাবে তোমার সাথে? হ্যাঁ আঙ্কেল, কেন কোনো প্রবলেম আছে? ওর বিয়ে তো আর মাত্র 2 দিন বাকি, তাহলে ও এইখানে একা থেকে কি করবে? না নিয়ে যেও তোমার সাথে, কিন্তু বাসায় গিয়েও ও গালে একটু ওষুধ লাগিয়ে দিও, গালে অনেকটা কেটে গেছে। মিতু আর তার বাবার এমন আদর মাখা কণ্ঠ শুনে আবারও কেঁদে উঠল। তারপর বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমি যাব না বাবা ওনার সাথে, আমি এখানেই থাকবো। মিতুকে আর কিছু বলতে না দিয়ে আসফি বলে উঠল, ঠিক আছে আঙ্কেল, আমি ওকে ওষুধ লাগিয়ে দেব সময় মতন। এখন আমরা আসছি তাহলে। এই বলে মিতুর হাত ধরে নিয়ে চলে গেল। মিতু চুপচাপ খাটের এক কোণে বসে আছে আর আসফি আস্তে আস্তে ডেটল দিয়ে ঠোঁটের কাটা অংশগুলো ধুয়ে ওষুধ লাগিয়ে দিল। তারপর মিতুর দিকে তাকিয়ে হাত দিয়ে মিতুর চোখের জল মুছিয়ে দিল। মিতু অবাক হয়ে আসফির দিকে তাকাতেই আসফি মুচকি হেসে বলে উঠল, বলেছিলাম না সময় হলে জানতে পারবি আমি তোর কে। এখন বুঝতে পারছিস আমি তোর কি হই? আর কখনো এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়, তাহলে তোর অবস্থা এর থেকেও বেশি খারাপ হবে। মনে থাকে যেন কথাটা। আপনি একটা পচা লোক। আপনি ইচ্ছা করে মাকে দিয়ে আমাকে মার খাওয়ালেন। আপনার সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না। মিতু চুপ, একদম চুপ, কোনো কথা না আর। মিতুর ঠোঁটে আঙুল রেখে তারপর কানের কাছে মুখ এনে বলল, টিট ফর ট্যাট। দেখতে দেখতে তিথির গায়ে হলুদের দিন এগিয়ে এলো। আসফি ব্যস্ত ডেকোরেশনের কাজে সাহায্য করতে। গায়ে হলুদের অনুষ্ঠান বাড়ির পাশের ছোট্ট বাগানটায় অনুষ্ঠিত হবে। বাগানটায় ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে তিথিকে। হলুদ শাড়ি পরানো হয়েছে আজ এবং কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। চুলগুলো বেনি করে এক সাইডে ছাড়ানো, 2 হাতে সোনার 2টো মোটা বালা। খুব সুন্দর লাগছে আজ তিথিকে দেখতে। চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। বাড়ির সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে, শুধু তফাৎ মিতুর এবং তিথির শাড়ি পরের রং লাল আর বাকি সবার শাড়ির পাড়ের রং সবুজ। তিথিকে সুন্দর করে সাজিয়ে স্টেজে আনা হলো। কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো।
একে একে সবাই তিথিকে গায়ে হলুদ লাগিয়ে দিল। আসিফও এসেছিল তিথিকে গায়ে হলুদ দেবার জন্য, কিন্তু স্টেজের পাশে মিতুর দিকে চোখ পড়তেই তার মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। তিথির সাথে মিতুকেও আজ অসম্ভব সুন্দর লাগছে। হলুদ শাড়ি, 2 হাতে চিকন চিকন 4টে সোনার বালা, কানের ছোট্ট দুল, আর চুলে হাত খোপা করে তাতে বেরি ফুল লাগানো। এই সামান্য সাজে মিতুকেও আজ খুব সুন্দর লাগছে। সবার শেষে মিতু আর আসফি এসে তিথিকে গায়ে হলুদ লাগিয়ে দিল। মিতু আর চোখে একবার আসফির দিকে তাকালো। আসফিকে রেড কালারের সুতির পাঞ্জাবি আর সাদা চুড়ি প্যান্টে খুব সুন্দর লাগছে। পাঞ্জাবির হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো, আর হাতে একটা রিচ ওয়াচ। সব মিলিয়ে আসফিকেও আজ খুব সুন্দর লাগছে। তবুও নিজেকে কন্ট্রোল করে আরও একবার আর চোখে তাকিয়ে নিজের চোখ নামিয়ে নিল। তিথির পুরো গা হলুদময় হয়ে গিয়েছে। তিথি তাই ফ্রেশ হওয়ার জন্য স্টেজ ছেড়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। নিজের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে সামনের দিকে তাকাতে তিথি অবাক হয়ে গেল। হাত দিয়ে একবার চোখ কষলে আবার সামনের দিকে তাকালো সে, কিন্তু আবারও সেই একই প্রতিচ্ছবি দেখতে পারছে সে। হ্যাঁ, তার সামনেই দাঁড়িয়ে আছে তার প্রিয় মানুষটা, যে কিনা আজ রাতের পর তার স্বামী হবে। মানুষটি আর কেউ নয়, নিলয়। কাঁচা হলুদ কালারের পাঞ্জাবি, সাদা চুড়ি প্যান্ট, পাঞ্জাবির হাতা গোটানো, আর এক হাতে রিচ ওয়াচ। নিলয় চুল এমনিতেই খুব সিল্কি, সুতরাং সামান্য হাওয়াতেই তার চুল কপালে এসে পড়েছে বারবার। তিথি চোখ ফেরাতে পারছে না আজ মানুষটার দিক থেকে। তিথির এমন তাকানোতে নিলয় কিছুটা মুচকি হেসে তিথির দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে সে তিথির অনেকটা কাছে এসে দাঁড়ালো। তিথির এবার হুঁশে এলো। নিলয় থেকে দূরে যেতে চাইলেও নিলয় তার 2 বাহু ধরে দরজার সাথে চেপে ধরলো। তারপর তিথিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর তিথির চোখে চোখ রেখে নেশাময় কণ্ঠে বলে উঠল, এই মারাত্মক সাজে সাজতে আজ তোমায় কে বলেছে তেতু পাখি? নিলয়ের এমন কথায় তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর নিলয়ের দিকে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, আপনি এখানে কি করছেন? আপনার তো... আর কিছু বলতে দিল না নিলয় তাকে। তার আগে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তিথির ঠোঁটে হালকা করে স্লাইড করতে লাগলো। তারপর তিথির চোখের দিকে তাকিয়ে 2 হাতে তিথির কোমর শক্ত করে পেঁচিয়ে বলে উঠল, চুপ। এত কথা যদি তুমি বলো, তাহলে আমি যে কাজে এসেছি সে কাজটাই তো করতে পারবো না। তিথি একটা ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি কাজ? নিলয় মুচকি হেসে বলে উঠল, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কাজটা না করলে আমার ভীষণ বিপদ। দেখো পাখি, এমনিতে এরকম সাজছে যে আমার মাথা তুমি অলরেডি খারাপ করে দিয়েছো। তার উপর আমি নিজের বাড়িতে অতি কষ্টে পালিয়ে আবার তোমার বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে তোমার রুমে প্রবেশ করেছে। কোথায় একটা নিজের হবু স্বামীকে হাতে যত্ন করবে তা নয়, তাকে হাজারটা প্রশ্ন করতে শুরু করে দিয়েছো। না মানে আপনি এই সময় এখানে? তাই আরে বউ আমার, এখানে থাকবো না তো কোথায় থাকবো আমি? এর জন্য লোকের একদম ঠিকই বলে বাচ্চা মেয়েকে কোনোদিন বিয়ে করতে নেই। তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? বিয়ে না করলেই পারতেন। কিছুটা অভিমানের স্বরে বলে উঠল তিথি। আরে বউ রাগ করছে কেন? আরে বাবা, দেখতে হবে না আমার বউকে গায়ে হলুদের সাজে কেমন লাগছে? তাই জন্য তো তোমাকে দেখতে এসছে। আর এমনিতে একবার দেখো আমাকে ভালো করে, আমি এখন আমার গায়ে হলুদই দেইনি। নিলয়ের কথা শুনে তিথি একবার নিলয়ের দিকে তাকিয়ে দেখলো সত্যি তার গায়ে হলুদের ছিটে ফোঁটাও নেই। তিথি অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এ কি, আপনার এখনো হলুদ লাগানো হয়নি? তো কিন্তু কেন? তোমার থেকে সবার প্রথম হলুদ লাগাবো বলে কাউকে আমি হলুদ লাগাতে দেইনি। মানে? মানেটা খুবই পরিষ্কার। এই বলে নিলয় তিথিকে নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিল। তারপর তিথির দিকে ঝুঁকে পড়ল কিছুটা। নিলয়কে এমন ঝুঁকে পড়তে দেখে তিথি নিজের মাথাটা সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নিলয় তাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরায় সে কিছুতেই নিজেকে নিলয়ের থেকে ছাড়াতে পারছে না। বৃথা চেষ্টা করো না পাখি, আমি যতক্ষণে তোমার ছাড়বো ততক্ষণ তুমি চাইলেও আমার কাছ থেকে ছাড়া পাবে না। এই বলে নিলয় নিজের গাল তিথির গালের সাথে লাগিয়ে দিল। তারপর তিথির গাল থেকে নিজের গালে হলুদ লাগিয়ে নিল। নিলয়ের এমন আচরণে তিথি পুরো শরীর অবশ হয়ে উঠল। নিলয় ক্লিন সেভিং করলেও নিলয়ের গালে ছোট ছোট দাড়ির খোঁচায় তিথি নরম গালে কিছুটা ব্যথার অনুভূতি হলো। নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, এখন তোমার কাছ থেকে প্রথম হলুদ মেখে নিলাম, এবার আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নইলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ভালো থেকো পাখি, আর শুধু আজকের রাতটা ব্যাস,
এরপর তোমাকে আমি আমার ছোট্ট নীরের রাজধানী করে নিয়ে যাব। সেখানে আমরা ছোট্ট একটা জনটানের সংসার সাজাবো। এই বলে তিথির কপালে একটা গভীর চুমু এঁকে ব্যালকনি থেকে নিচে নেমে গেল। নিলয় চলে যাওয়ার পর তিথি কপালে হাত দিয়ে আনমনে হেসে উঠল। এদিকে আসফি বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে মিতু তাকে এড়িয়ে চলছে। এই ব্যাপারটা আসফির কিছুতেই ভালো লাগছে না। যখনই সে মিতুর কাছে আসে তখনই কিছু না কিছু একটা অজুহাত দিয়ে সে তার থেকে দূরে চলে যায়। আসফি আনমনে ভাবছিল কথাগুলো। হঠাৎ দেখলো মিতু তার সামনে দিয়ে যাচ্ছে। মিতুকে দেখে আসফি তাকে ডাকলো নিজের কাছে আসার জন্য। আসফির ডাকে মিতু একবার তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখ সরিয়ে নিল। তারপর ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বলুন কি হয়েছে? আমাকে এক গ্লাস পানি দিত। ঋতু আসফিরের কথার উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে আসফিরের হাতে ধরিয়ে দিল। আসফি কিছু বলতে যাবে তার আগেই মিতু সেখান থেকে চলে গেল। আসফি মিতুর যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর পানি খেয়ে নিজের কাজে চলে গেল। হুট করেই মিতু লেহেঙ্গার আঁচল টেনে খুলে নিল আসফি। মিতু বিস্মিত চোখে আসফির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগের কথা, নিচে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছিল। সবাই নিজেদের হাতে নিজেদের মনের মতো মেহেন্দি লাগাতে ব্যস্ত। মেহেন্দির জন্য মেহেন্দি আর্টিস্ট ভাড়া করে আনা হয়েছে, তাই বড় ছোট কেউ বাদ যাচ্ছে না নিজেদের হাতে মেহেন্দি লাগাতে। তিথি হালকা সবুজ রঙের লেহেঙ্গা, 2 হাত ভর্তি চুড়ি, গলায় সুন্দর নেকলেস, 2 পায়ে নূপুর, কোমরে কোমর, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটের লাল কালারের লিপস্টিক আর মুখে হালকা মেকআপ। ব্যাস, এতেই তিথিকে খুব সুন্দর লাগছে। মিতুকেও খুব সুন্দর লাগছে দেখতে। গোলাপি কালারের লেহেঙ্গা, সাথে ম্যাচিং করে চুড়ি পরেছে 2 হাতে, ঠোঁটে মিষ্টি কালারের লিপস্টিক, চোখে আইলাইনার মোটা করে পরানো, গলায় শুধু একটা চেন পরেছে। মিতু কোমর বন্ধনী পরেনি, পায়ে শুধু নূপুর পরেছে। মিতু তিথির পাশেই বসেছিল প্রথম থেকে। তিথির মেহেন্দি পরানো প্রায় শেষ, এরপর তার পালা মেহেন্দি পরার। অনেকক্ষণ ধরে একভাবে তিথির পাশে বসে থাকার জন্য কিছুটা আনইজি ফিল করছিল, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই এই পরিস্থিতির শিকার হলো সে। আসফি যে এমন কাজ করতে পারে তা মিতুর ধারণার বাইরে ছিল। আসফিরের এতদিনের ব্যবহার মুখ বুঝে সহ্য করতে পারলেও আজ তার এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারল না সে। চোখের রাগের আগুন জ্বলে উঠল। আসফিরের গালে একটা প্রচণ্ড জোরে চড় বসিয়ে দিল। মিতু যে এমন কিছু করতে পারে তা আসফিরের জানা ছিল না। আগে থেকেই রেগেছিল আসফি, এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। দেয়ালের সাথে চেপে ধরল মিতুকে, নিজেকে ছাড়ানোর সর্বত্র চেষ্টা করে। এবার চেঁচাতে লাগলো মিতু, সাথে গড়িয়ে পড়ছে চোখের জল। ছাড়ুন, ছাড়ুন আমায়, এটা কোনো ধরনের অসভ্যতা। ও, এখন অভদ্রতা? নিজে যখন ছেলেদের সাথে ঢলাঢলি করো তখন ওটাকেই বুঝি ভদ্রতা বলে? মিতু কিছুক্ষণ আসফির দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার আসফি আহমেদ। আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। আমি এতদিন চুপ করে থাকলেও আর চুপ করে থাকবো না। ও রিয়েলি? তো কি করবে আমায় শুনি? যাদের সাথে ঢলাঢলি করেছিলে তার নিচে খুব ভালো, তাই না? তো কোথায় কোথায় টাচ করছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি? রাগী চোখে দাঁতে দাঁত চেপে। আসফির ভাষা শুনে মিতু হতভাগ। এই মানুষটা তাকে এতটা ভুল বুঝবে সে বুঝতে পারেনি। আসলে তিথির কয়েকজন কাজির মিতুর সাথে কথা বলছিল। যেহেতু তারা নিজের ইচ্ছায় তার সাথে কথা বলছিল, তাই সে না করতে পারেনি। তো মিতুও তাদের সাথে হেসে হেসে কথা বলছিল। তাদের মধ্যে একজন ছেলে মিতুর বেশ গা ঘেঁষে কথা বলছিল। মিতুর প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে সেখান থেকে সরে আসে। আর আসফি ঠিক সেই সময়টা দেখেছে যখন ছেলেটা মিতুর গা ঘেঁষে কথা বলছিল আর মিতু হাসছিল। এইটা দেখেই তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এবার মিতু আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। ডান হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আসফির গালে চড় বসালো। রাগের মাথায় কাজটা করলেও আসফির চোখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তলাল চোখগুলোতে মিতু যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই মিতুর ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিল আসফি। নিজের রাগগুলোকে মিতুর ঠোঁটের উপর ঝাড়তে ব্যস্ত সে। অসহ্য যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ খিচে পাথরের মূর্তির ন্যায়
দাঁড়িয়ে আছে মিতু। আসফি কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না মিতু। আসফি তো এমন ছিল না, তাহলে আজ কেন এমন করছে সে? আসফির কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। মিতুর ঠোঁটে পাগলের মতো কিস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। আসফি যেন মিতুতে ডুব দিতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার পরশগুলো। মিতুর শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল আসফিকে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ে দুই হাতে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো মিতু। আজ তিথির বিয়ে, তাই সকাল থেকে সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। তিথি বারবার মিতুকে খেয়াল করছে। কাল রাত থেকে খেয়াল করছে মিতু কি যেন নিয়ে খুব গভীর চিন্তায় মগ্ন। কাল রাতের ওয়াশরুম থেকে আসার পর মিতু একদম চুপচাপ। মিতুকে এই নিয়ে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেও সে কোনোভাবে কোনো জবাব দেয়নি। কথাটাকে বারবার এড়িয়ে গিয়েছে, তাই তিথি আর কিছু বলেনি। এইদিকে মিতুর বাবা আর আসফির বাবা সে কখন থেকে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি যেন একটা বিষয় নিয়ে দুজন আলোচনা করছে। এখনো বেরোনোর নাম গন্ধও নেই। তিথি বুঝতে পারছে না হঠাৎ তাদের মধ্যে কি বিষয় নিয়ে এত কথা হচ্ছে। দুপুরবেলা সবাই বসে লাঞ্চ করছিল। হঠাৎ মিতু আর আসফির বাবা টেবিলে এসে বসলো। কিছুক্ষণ পর মিতুর বাবা মিতুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমরা তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শুনে মিতু তার বাবার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তিথিও আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে।